নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গতকাল বলতে গত ক্লাসে আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। বিশেষ করে নৈর্ব্যক্তিক উত্তরের সম্পর্কে কিছু নিনজা টেকনিক আমরা দিয়েছি। আজকে আমরা সৃজনশীল প্রশ্নে কিভাবে ভালো করা যায় এবং সৃজনশীল প্রশ্নে 10 নম্বরের মধ্যে প্রতিটিতে কিভাবে 8 পাওয়া যায়, 8 কমপক্ষে 8 পাওয়া যায়, তার কিছু টেকনিক নিয়ে আজকে কথা বলবো। তো খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে এবং এগুলো প্রয়োগ করার চেষ্টা করবে। যা বাস্তবমুখী, যা বাস্তবধর্মী সেই বিষয়গুলোই বলছি। কোনো বিষয় আসলে বানানো নয়, মূলত যা পাওয়া যাচ্ছে, যা দেখা যাচ্ছে তারই আলোকে কিন্তু কথাগুলো বলা। মনোযোগ দিয়ে শুনবে এবং পালন করার চেষ্টা করবে। পরীক্ষার হলে এটি প্রয়োগ করার চেষ্টা করবে। যদি যথাযথ করতে পারো উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো করবে। তো আলোচনায় যাওয়ার আগে আমরা 3টি শব্দ দ্বৈত নিয়ে, শব্দ দ্বৈত, শব্দ দ্বিত্ব, যেটিকে আরো চলিত করে বললে দাঁড়ায় শব্দ দম্পতি। এর আগেও আমি শব্দ দম্পতি নিয়ে কথা বলেছি। আজকে আরো 3টি শব্দ দম্পতি নিয়ে কথা বলবো, যে শব্দ দম্পতি প্রায় সমস্যার সৃষ্টি করে। এগুলো আসলে আমাদের জানা থাকতে হবে, তাহলে অর্থের একেবারে আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়, অর্থগত ত্রুটি চলে আসে। সুতরাং এদিকগুলো, এই তিনটি শব্দ দম্পতি সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। আমরা একটু আলোচনা করি। যেমন একটি হচ্ছে স্বাক্ষর, আরেকটি হচ্ছে স্বাক্ষর। দুটি উচ্চারণ কিন্তু একই উচ্চারণ, বানানে একটু পার্থক্য আছে এবং এই বানানে পার্থক্যটাই হচ্ছে বিপত্তির জায়গা। অর্থাৎ আমরা কোন জায়গায় কোন বানানটি লিখব, এইটি হচ্ছে আমাদের এখন বিবেচ্য বিষয়, এইটি হচ্ছে আমাদের প্রধান বিষয়। উচ্চারণ কিন্তু একই, উচ্চারণ এক, কিন্তু বানান হচ্ছে ভিন্ন, অর্থ ভিন্ন। আমরা অর্থটা একটু জেনে নিই। এই যে উপরের যে স্বাক্ষর, এটি হচ্ছে অক্ষর জ্ঞান, অক্ষর জ্ঞান। আর এই স্বাক্ষর হচ্ছে দস্তখত, এই স্বাক্ষর হচ্ছে দস্তখত। এখন যখন আমি দস্তখত দিতে যাব, দস্তখতের কাজ করব বা দস্তখত দিতে বলবো, দস্তখত যেখানে দেওয়া হয় তার নিচে যে লেখাটি থাকে সেখানে কিন্তু আমার বানানটি লিখতে হবে এটি। আর যখন আমি আলোচনা করব যে আমাদের গ্রামে সাক্ষরতার হার শতকরা 90%, এইখানে সাক্ষরতার হারটা কি, এইখানে স্বাক্ষর বানানটা হচ্ছে এই স্বাক্ষর, তার মানে দন্তেশ্বয় আকার। এটা হচ্ছে অক্ষর জ্ঞান, অর্থাৎ শিক্ষিতের হার, অক্ষর জ্ঞানের হার, শিক্ষার হার, সেইখানে হবে এই স্বাক্ষর দন্তেশ্বয় আকার যুক্ত খ বয়বিন্দু র, স্বাক্ষর। আর এই স্বাক্ষর হচ্ছে দস্তখত। তো কথা লম্বা না করে খুব অল্প কথায় এটির উত্তর এটি কিন্তু আমাদের এই প্রয়োগটা করতে হবে। কোনোভাবেই এই প্রয়োগগত দিক যেন আমাদের ভুল না হয়, অর্থাৎ দস্তখতের জায়গায় যেন এই বানানটি না আসে, আবার অক্ষর জ্ঞান যেখানে আমি বুঝাবো সেখানে যেন এই বানানটি না চলে যায়। এই বানানের দিকে লক্ষ্য রাখতে হবে। অক্ষর জ্ঞান সেটির বানান হচ্ছে দন্তেশ্বয় আকার, আর দস্তখতের যে বানান সেই বানানটি হচ্ছে দন্তেশ্বয় বয় আকার, এটি। তো আমরা দ্বিতীয়টিতে যাব। আমি বলেছি 3টি শব্দ দম্পতি নিয়ে কথা বলবো।
যেটি নাকি আমাদের সচরাচর ভুল হচ্ছে এবং মানে শিক্ষিত লোকগুলোই ভুল করছে, আমরা নিজেরাই ভুল করছি। এই ভুলটি যাতে না হয় সেই দিকে একটু লক্ষ্য রাখবো। তারপরে আমরা মূল বিষয়ে চলে যাব। এবার আরেকটি লক্ষ্য, আর একটি হচ্ছে লক্ষ্য। এটি কিন্তু একটা সহজ বিষয়, একটি সহজ বিষয়, কিন্তু আমরা প্রায় এটি ভুল করে থাকি। বিষয়টি কি, শুধুমাত্র জফলা নিয়ে এইটুক হচ্ছে আমাদের বিষয়, এইটুক হচ্ছে আমাদের প্রধান লক্ষণীয় বিষয়। যে যদি জফলা থাকে তাহলে সেটা কি হবে, আর জফলা না দিলে সেটি কি হবে। জফলা না দেখি এটি এটি কি, এই লক্ষ্যটা কি, এই লক্ষ্য হচ্ছে 1 লক্ষ। তার মানে 1 লক্ষ বলতে কি, 1 লক্ষ মানে কি, এটা গাণিতিক। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, টাকা 1 লক্ষ টাকা, সেইখানে এই লক্ষ্য বানানটা হবে এই লক্ষ্য, অর্থাৎ গাণিতিক যে কথাটি সেইটি সেখানে হবে লক্ষ্য। লক্ষ্য ল যুক্ত খ, আর এইটি হবে এই লক্ষ্যটি হচ্ছে উদ্দেশ্যে, উদ্দেশ্যে, উদ্দেশ্য, উদ্দেশ্য, এটি এটি হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য। তাহলে লক্ষ্য মানে কি, উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, আর লক্ষ্য হচ্ছে 1 লক্ষ টাকা, টাকার অঙ্ক বা গণনার দিক বা গাণিতিক বিষয়, সেটি হচ্ছে লক্ষ্য জফলা ছাড়া। আর জফলা দিয়ে সেটি হচ্ছে উদ্দেশ্য। কি লোকগুলো, মানুষটির লক্ষ লক্ষ টাকা আছে, বা লক্ষ লক্ষ, লাখপতি, কোটিপতি, লক্ষ লক্ষ টাকার মালিক, লক্ষ লক্ষ, এখানে লক্ষ্য হচ্ছে জফলা। আর এই লক্ষ্য কি, যে আমরা একটি মহৎ লক্ষ্যে অগ্রসর হচ্ছি, একটি মহৎ লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে আমরা, একটি মহৎ বিষয় বাস্তবায়নের লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি, সেখানে কিন্তু লক্ষ্য হবে এই জফলা। এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে দেখতে পাচ্ছি যে লক্ষ্য যেখানে জফলা হওয়ার কথা সেখানে এই লক্ষ্য হচ্ছে, আর যেখানে এই লক্ষ্য হওয়ার কথা সেখানে জফলা দিয়ে হচ্ছে। এইটি যাতে না হয় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যারা শিক্ষার্থী আছি, শিক্ষার্থীদের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আর যারা ভুল নিয়মিত করে যাচ্ছে তাদেরকে তো আর আমরা শেখাচ্ছি না, তাদেরকে আমরা শেখাতে যাবও না। কিন্তু শিক্ষার্থী যারা তোমরা আছো, তোমাদেরকে যাতে এই জিনিসটি ভুল না হয়, এই জিনিসগুলো ভুল না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে একদম মজার একটি বিষয়, যেটি নাকি একটা ভয়াবহ ভুল এবং অর্থগত দিক থেকে সেটি কত মারাত্মক ভুল একটু লক্ষ্য করলে বোঝা যাবে এবং হাসিও পাবে। সেটি হচ্ছে, একটি বানান হচ্ছে সা দি, আরেকটা বানান হচ্ছে সা দি। এটির কোনটি কি, সাদি কি আর সাদি কি? এই দন্তে তালিব সহায়াকার, তালিব সহায়াকার, এই সাদিটা কি আর এই সাদিটা কি? এই সাদি দন্তের সহায়কার যে সাদি, সেই বানানটি হচ্ছে অশ্বা, অশ্বারোহী, মানে যিনি যিনি ঘোড়ায় চড়েন তাকে বলা হয় সাদি, এই সাদি বানান। আর এই সাদিটা হচ্ছে বি এ, তার মানে কি, বিবাহ, বিবাহ, বিয়ে বা বিবাহ, আমি দুটি লিখে দিলাম। এখন তাহলে সাদি বানান, তাহলে ছয় আকার দয় দীর্ঘার, তাহলে ছয় আকার দয় দীর্ঘার সাদি হচ্ছে বিয়ে বা বিবাহ। আর দন্তের সহায়কার দয় দীর্ঘার সেটি হচ্ছে অশ্বারোহী। তোমাদের যে বই আছেন, বইয়ের 100 প্রতিশব্দ কি বলে, জোড়া শব্দ, যেগুলো শব্দ জোর, শব্দ জোরের পৃষ্ঠ নাম্বার 124, 124 একদম দ্বিতীয় লাইনের নিচে তোমরা এটি দেখে নিও, ভালো করে দেখে নিও এবং মনে রাখার চেষ্টা করো। সবগুলাই কিন্তু তোমাদের বইয়ের থেকে আমি দেখালাম, স্বাক্ষর স্বাক্ষর, লক্ষ্য লক্ষ্য এবং সাদি সাদি। তো আজকে এই 3টি শব্দ জোর নিয়ে কথা বলেছি, কথা বলার কথা ছিল, আমি বলে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের মূল বিষয়ে। মূল বিষয় নিয়ে কথা বলার কথা ছিল, সেটি হচ্ছে সৃজনশীলে, সৃজনশীল প্রতিটি প্রশ্নে 10 এর মধ্যে 8
পাওয়ার নিনজা টেকনিক, আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সৃজনশীল প্রতিটি প্রশ্নে 10-এর মধ্যে 8 পাওয়ার নিনজা টেকনিক, এটা আমরা কিভাবে করব সেইটা আমরা একটু আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনবে, এবং মনোযোগ দিয়ে যদি তোমরা শোনো নিশ্চিত তোমরা ফল পাবে এবং ভালো করতে পারবে সৃজনশীল প্রশ্নে। এতদিন যেভাবে লিখছ খানিকটা উল্টা পাল্টাই হয়ে গেছে, যে কারণে নাম্বারের দিকটা একটু কম হয়ে গেছে। এখন থেকে আমি যে নিয়মটি বলে দিচ্ছি এইভাবে যদি তোমরা অগ্রসর হতে পারো তাহলে 8 পাওয়া তোমাদের জন্য খুব সহজ হবে। 10-এর মধ্যে 8, বাংলায় যদি 10-এর মধ্যে 8 পেতে পারো, অথবা সৃজনশীল যে প্রশ্নগুলো আছে তার মধ্যে 10-এর মধ্যে যদি 8 পেতে পারো, অনেক নাম্বার তুমি নিশ্চিত A+ পাবে। এখন দেখো প্রথম যে কথাটি হচ্ছে একের বাস্তব কথা। প্রশ্নগুলো তুমি যে সৃজনশীল প্রশ্নগুলো লিখবে, এগুলো তো আর তুমি মুখস্থ লিখবে না, সব তো বানিয়েই লিখবে না, সব তো বানিয়েই লিখবে, বানান ছাড়া তো আর কোনো কিছু নেই। সৃজনশীল প্রশ্ন মানেই কি? সৃজনশীল প্রশ্ন তো তুমি আর মুখস্থ করতে পারছো না, মুখস্থ লিখতে পারছো না, মুখস্থ তোমার নেইও, আর মুখস্থ কমন পড়াও তো সম্ভব না। কয়টি মুখস্থ করবে? সবগুলোই তো তুমি বানিয়ে লিখবে। এখন বানিয়েই যদি লেখো, তাতে যদি তোমার মানে বানিয়েই তো তুমি লিখবে, কিন্তু সেই বানানোর লেখাটা যাতে একটু মজবুত হয়, একটু গুছানো হয়, তার গ্রন্থনা যাতে একটু একটু কি বলে শৈল্পিক হয়, এই দিক থেকে তোমাকে একটি কাজ করতে হবে। এবং প্রথমত যে কাজটি করতে হবে সেটি হলো যে গল্পটি, যে প্রবন্ধটি, যে কবিতাটি, সেটি তোমাকে ভালো করে একটু রিডিং পড়ে নিতে হবে, বারবার রিডিং পড়ে নিতে হবে, বারবার রিডিং পড়ে নিতে হবে। এমনভাবে পড়ে নিতে হবে যাতে ওই গল্প, ওই প্রবন্ধ, ওই কবিতার মূল ভাবটি তোমার মাথায় ঠিকঠাক মতো গোছানো থাকে। যদি থাকে তবেই কিন্তু তুমি তোমার বানানো যে লেখাটি সেটির মধ্যে তুমি শৈল্পিকতা, শিল্প দেখাতে পারবে এবং মজবুত হবে। এটি হচ্ছে প্রথম কথা। এই টেকনিকটি আগে মনে রাখার। আমি কিন্তু তোমাকে মুখস্থ করতে বলছিলাম, মুখস্থ না। প্রবন্ধটি পড়বে, প্রবন্ধের বিষয়বস্তুটুকু মাথায় রাখার চেষ্টা করবে। যে গল্পটি পড়বে তার বিষয়বস্তুটি মাথায় রাখার চেষ্টা করবে। যে কবিতাটি তুমি পড়লে সেই কবিতাটির বিষয়বস্তু তুমি মাথায় রাখার চেষ্টা করবে। এখানে যেটা পয়েন্ট, যেটা নাকি নিনজা টেকনিক, সেটি হলো প্রতিটি প্রবন্ধের শেষেই কিন্তু পাঠ পরিচিতি দেওয়া আছে, কবিতার পরেও পাঠ পরিচিতি দেওয়া আছে, গল্পের পরেও পাঠ পরিচিতি দেওয়া আছে। পাঠ পরিচিতি যতটুকু অংশ আছে, এই অংশটুক তোমাকে ভালো করে পড়ে নিতে হবে, যাতে ওখান থেকে বেশ কিছু কথা নিয়ে তুমি তোমার বানানোর কাজে লাগাতে পারো, তুমি তোমার বানানোর কাজে ব্যবহার করতে পারো। কারণ তুমি তো বানিয়ে লিখবেই, কিন্তু কথাগুলো কোন জায়গা থেকে আনবে? সেই কথাগুলো কিন্তু আনার ক্ষেত্রই হচ্ছে তোমার ওই পাঠ পরিচিতি। অর্থাৎ তুমি যে প্রবন্ধটি পড়বে, আবার সে আগের কথাটাই, যে প্রবন্ধটি পড়বে, যে কবিতাটি পড়বে, যে গল্পটি পড়বে, তার যে মূল ভাব, তার যে বিষয়বস্তু, তার যে সাবস্টেন্স, সেইটাই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং সে থেকে তোমাকে বানিয়ে লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার পড়া তো সম্ভব না, পড়তে পারবো না, আর পড়াটাই তো সমস্যা, পড়লে তো ভালোই করতে পারতাম, কিন্তু পড়াটাই তো হবে না, পড়তেই তো পারবো না, তাহলে কি করব? এখন বিষয়টা হচ্ছে যে তাহলে একটা কাজ করো। তুমি যদি পড়তে না পারো, পড়াটাই যদি তোমার কাছে সমস্যা মনে হয়, তাহলে তুমি একটা কাজ করো। যে কৌশলে তুমি বানিয়ে লিখছো, বানিয়ে তো লেখো, পড়ো না, কিন্তু হলে গিয়ে তো বানিয়ে লেখো। বানিয়ে লেখো, সেটাকে একটু মজবুত করো এবং আরেকটু বড়সড়া করার চেষ্টা করো, একটু মোটা সোটা করার চেষ্টা করো। অর্থাৎ লেখাটাকে, লেখার কলেবরটাকে, লেখার আকারটাকে একটু বড় করার চেষ্টা করো, সেই আগের কথাটাই। এখন বিষয় হলো যে এবার আমরা মূল বিষয়ে চলে যাই। তুমি কি করবে? তোমাদের প্রশ্ন থাকবে হলো 4টি। কি কি প্রশ্ন থাকবে? ক, খ, গ এবং ঘ। ক, খ, গ, ঘ। কটা কি? ক নাম্বারটা হবে, কটা হবে একটি শব্দ
অথবা একটি লাইন। এর মধ্যে কিন্তু তোমার কটাকে শেষ করতে হবে, একটি শব্দ অথবা একটি লাইনের যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটির আলোকেই কিন্তু তোমাকে এই উত্তরটা তৈরি করতে হবে, উত্তরটা দিতে হবে। এখন এই উত্তরটা তুমি নিজে জানো, নিজে জানার থেকে দিলে সবচেয়ে ভালো হয়। নিজে জানবে আর যদি না জানো তাহলে কালেকশন করবে, যে কোনো ভাবে তো করে নিতে হবে। সঠিক উত্তরটা তোমাকে এখানে দিতে হবে, একটি শব্দ অথবা একটি লাইনের মধ্যে এটি শেষ করতে হবে। আর খটা তুমি কি করবে? খটা তুমি করবে 12 থেকে 13 লাইন, 12 থেকে 13 লাইন। তার মানে এই ক আর খ মিলে তোমাকে হবে 1 পৃষ্ঠা। 1 পৃষ্ঠা, এই 1 পৃষ্ঠার মধ্যে কিন্তু তোমাকে এই লেখাটা শেষ করতে হবে। তার মানে 1 পৃষ্ঠায় তোমার লেখার লাইনটা হবে, সংখ্যা হবে 14টি। এক পৃষ্ঠায় লাইনের সংখ্যা হবে 14টি। তাহলে 14টি যদি হয়, একটি শব্দ বা একটি লাইন যদি কতে যায়, তাহলে খতে তোমার চলে আসবে 12 থেকে 13 লাইন। এই 12-13 লাইন মানে 1 পৃষ্ঠা তোমার ক খতে হয়ে গেল। এই 12 এবং 13 লাইন কিন্তু প্রশ্ন ধরে তোমাকে শুরু করতে হবে, প্রশ্ন ধরে তোমাকে শেষ করতে হবে। ওইভাবেই তোমাকে উত্তরটা করতে হবে, যেমনটি তুমি করে আসছো, যেমনটি ভাবে তুমি বানিয়ে লিখে আসছো। এখন মোট যে কথাটা সেটা হলো যে তুমি যে বানিয়ে যেটি লিখবে সেটা যেন আরেকটু দৃঢ় হয়, আরেকটু মজবুত হয়, একটা মানে শৈল্পিকতা যাতে তার মধ্যে আসে। একটু গুছিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবে। এবারে গ নাম্বারের মধ্যে একটু কথা আছে। গ নাম্বারটা তুমি এখন গ আর ঘ এই দুটি নিয়েই কিন্তু আসলে আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা এখানে প্রমাণ হবে। যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ হবে এবং এইখানেই তো আমরা লিখবো এবং পুরোপুরি বানিয়ে লিখবো। দেখো আমার একটা গল্প আসলে মনে পড়ে গেল, গল্পটা একটু বলি। ছোটবেলায় আমরা ফুটবল খেলতাম। ছোটবেলায় আমরা ফুটবল খেলতাম, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, ফুটবল আসলে আমরা পেতাম না। ফুটবল আমরা আসলে পেতাম না। তাহলে ফুটবল খেলতাম কিভাবে? ওই যে বড় ভাইয়ের যে ফুটবল খেলতো, তাদের যে অব্যবহৃত পুরাতন যে ফুটবল, ওই একটা ফুটবল বা দুইটা ফুটবল আমরা তাদের কাছ থেকে চেয়ে নিতাম, অথবা তারাই আমাদেরকে দিয়ে দিত। কিন্তু সেটা কিন্তু ওই সময় একদম অকেজো, ওটার ভিতরে আর করার কিছু। তখন কিন্তু ফুটবলের মধ্যে ব্লাডার থাকতো, এখনকার আমলে কিন্তু ব্লাডার থাকে না, ব্লাডার থাকতো। ব্লাডারটাকে আমরা বের করে ফেলতাম। আর উপরে থাকতো চামড়ার আবরণ, ছোট 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 কোট দিয়ে ফুটবলটা থাকতো, এবং উপরে থাকতো বাঁধার ফিতা থাকতো। এখন ব্লাডার তো অকেজো হয়ে গেছে, ওটা বের করে ফেলতাম। তারপরে আমরা কি করতাম, ওই খড় জাতীয় কিছু কুচি 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 করে ওটা কাটতাম। কেটে ওই মুখ দিয়ে ওগুলো খুব সুন্দর করে গুছিয়ে মুখটা বেরিয়ে দিতাম, একদম ফুটবলের মতো হয়ে যেত। ওটা আমরা খেলতাম, আনন্দ উপভোগ করতাম, চমৎকার খেলা হতো। এখন কেন এই কথাটি বললাম, ছাত্রছাত্রীরা যা লিখছে সেটা ঠিক মন খারাপ করবে না কেউ, সেটা এরকমই হচ্ছে। অর্থাৎ ওই প্রশ্ন দিয়ে শুরু করছে, প্রশ্ন দিয়ে শেষ করছে, মাঝখানে যে কি আছে কি থাকবে এটা কিন্তু আর কিছু বলার মতো না। এটা ওই খড় জাতীয় কিছুই, ওই খ্যার জাতীয় কিছুই, এটাই কিন্তু আমাদের এর মধ্যে থাকছে। এখন কথা হলো, এই কাজটি তোমাদের করতে হবে এবং এইটাই হচ্ছে টেকনিক। এটাই সবাই করছে, নিশ্চিত এটাই সবাই করছে, কারণ কেউ আর এটা মুখস্থ লিখছে না। এখন প্রশ্নটা হচ্ছে, বিষয়টি তোমাকে প্রশ্ন ধরে শুরু করতে হবে, তোমাকে প্রশ্ন ধরেই শেষ করতে হবে। আর মাঝখানে যেটি তুমি আলোচনা করবে সেটি হচ্ছে ওই গল্প বা প্রবন্ধের পাঠ পরিস্থিতি, গল্প বা প্রবন্ধের মূল বক্তব্য, গল্প বা প্রবন্ধের মূল কথা। শুধুমাত্র একটি জিনিস মাথায় রাখবে, যেটি তুমি প্রশ্ন ধরে শুরু করলে, প্রশ্ন ধরে শেষ করতে যাচ্ছ, মাঝখানে যে আলোচনাটা সেটা যেন কিছুটা হলেও প্রাসঙ্গিক থাকে। কত পার্সেন্ট প্রাসঙ্গিক থাকবে? অন্ততপক্ষে 30 থেকে 40-50% যেন প্রাসঙ্গিক থাকে। আর যে কথাগুলো আসবে সেগুলো কিন্তু তোমার মন গড়া কথাগুলাই চলে আসবে। তবে এমন কোনো গল্পের শুরু করা যাবে না যেটি তোমার প্রসঙ্গকে নষ্ট করে দেয়।
প্রাসঙ্গিক থাকবে এবং তুমি নিজেই বানিয়ে লিখবে। এখন হচ্ছে গটা আমার কত বড় হবে, গটা তোমাকে কম করে হলেও 1.5 পৃষ্ঠা লিখতে হবে, একেবারে পরিপূর্ণভাবে 1 থেকে 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা পর্যন্ত তোমাকে লিখতে হবে। তবে 1.5 পৃষ্ঠা তোমাকে লাইনের সংখ্যা কত, 14 আর হচ্ছে 7, তার মানে 21 থেকে 22 লাইন তোমাকে কিন্তু এই গটা লিখে যেতে হবে। 1.5 পৃষ্ঠা পর্যন্ত তোমাকে লিখতে হবে। প্রশ্ন ধরে শুরু করবে, প্রশ্ন ধরে শেষ করবে। তাহলে আমরা দেখলাম কি ক আর খ মিলে, ক আর খ মিলে হচ্ছে 1 পৃষ্ঠা, আর গ হচ্ছে 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা। এবারে হচ্ছে ঘ, এবারে ঘতে কত, ঘতে আমাদের দিতে হবে 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা। তাহলে কত, 2 3 2 3 4 4.5, এই 4.5 পৃষ্ঠা কিন্তু তোমাকে একটি সৃজনশীলের জন্য লিখতে হবে। নিয়ম কানুন গতে যেরকম খতেও সেই রকমই, অর্থাৎ তুমি 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 ওই প্রশ্ন ধরে শুরু করবে, প্রশ্ন ধরে নামানিটা দেবে। যেমন একটা উদাহরণ দেই, যেমন তোমরা অঙ্কে যদি ডাকটা থাকে কি, অঙ্কের ডাকটা থাকে কি যে এটাকে নির্ণয় করো, নির্ণয় করো, তখন তোমরা উত্তরটা কি লেখেছো, নির্ণেয়, নির্ণেয় ফল, এটা প্রমাণ করো। আবার সেখানে দিকে প্রমাণিত, এটা অঙ্কের বেলায় যেমন করো, ঠিক বাংলার বেলায় যদি থাকে এখানে ব্যাখ্যা করো, তাহলে ব্যাখ্যা করা হলো। যদি বলে আলোচনা করো, আলোচনা করা গেল। যদি করো মন্তব্য করো, মন্তব্য করা গেল, মন্তব্য করা গেল। এইভাবে প্রশ্ন ধরে শুরু করবে, প্রশ্ন ধরে শেষ করবে, এইভাবে কিন্তু তোমাকে শেষ করতে হবে। এখন যেটি কথা, আরেকটি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, সেটি হলো আমরা প্যারাটা কিভাবে করব, প্যারাটা কিভাবে করব এটা একটু বিষয়। প্যারাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, প্যারার বিষয়টা আমরা কোনটায় কত প্যারা করব। তো কতে তো 1 লাইন, কতে হচ্ছে 1 লাইন, এখানে আর কোনো প্যারা প্রশ্ন ওঠে না, অথবা এক শব্দ, এটি নিয়ে আর কোনো কথা নেই। এটি এখন গতে আমার প্যারা কয়টি, গতে কিন্তু প্যারা হচ্ছে আমার 2টি, এবং গতে হচ্ছে আমার প্যারা ন্যূনতম 2টি। যদি 3টি হয় আপত্তি নেই, কিন্তু ন্যূনতম 2টিই দেবে। এবং এর চিহ্নটা কি দেবে, প্রত্যেক প্যারার সামনে ঠিক এই চিহ্নটি দিয়ে দেবে, প্রত্যেক প্যারার সামনে এই চিহ্নটি থাকবে। এবারে ক খ, সরি ভুল বললাম আমি, এখানে হবে খ, এখানে হচ্ছে খতে হচ্ছে 2 প্যারা থাকবে, কয়টা, 2টি প্যারা থাকবে, এবং প্যারার সামনে এই চিহ্নটি থাকবে। আর গতে থাকবে কত প্যারা, গতে থাকবে প্যারা হচ্ছে 3টি, এখানেও এই 3টি প্যারার সামনেই এই চিহ্নটি তুমি দিয়ে দেবে, 3টি প্যারার সামনে এই চিহ্নটি দিয়ে দেবে। এবং ঘতে থাকবে কয়টি প্যারা, ঘতে থাকবে হচ্ছে 4টি প্যারা, ঘতে থাকবে 4টি প্যারা, প্রত্যেকটি প্যারার সামনেই এই চিহ্নটি থাকবে। এখন কেন 2টি, এটির আবার একটি তাত্ত্বিক বিশ্লেষণ আছে, সেটি হলো এইখানে 2টি মানে কি, এখানে ক এবং খ, এখানে ক এবং খ, গড় এখানে 3টি কেন, এখানে হলো ক খ এবং গ, এই হচ্ছে 3টি, আর এখানে ঘতে 4টি কেন, ক খ গ এবং ঘ, এই 4টি, এই কারণে 4টি প্যারা। অর্থাৎ ঘতে হচ্ছে 4টি প্যারা, গতে হচ্ছে 3টি প্যারা, এবং খতে হচ্ছে 2টি প্যারা। তাহলে খতে 2টি প্যারার মধ্যে চিহ্ন কিন্তু 2টি, সামনে সামনে 2টি, আর গতে হচ্ছে 3টি প্যারা, সামনাসামনি 3টি প্যারার সামনে ঠিক এই চিহ্নটি থাকবে একদম মার্জিন রেঞ্জে, আর ঘতে থাকবে 4টি প্যারা, ঠিক 4টি এরকম চিহ্ন থাকবে একদম মার্জিন রেঞ্জে। আমরা এইভাবে যদি লিখে যাই, আমি নিশ্চিত করে বলতে পারি, বানিয়ে লিখেই তো আমরা পাশ করে আসছি। আমি যে 10ম শ্রেণীতে পরীক্ষা দিচ্ছি, আমি 7ম শ্রেণীতে সৃজনশীল এভাবেই বানিয়ে লিখেছি, 8ম শ্রেণীতে এভাবেই বানিয়ে লিখেছি, 9ম শ্রেণীতে এভাবেই বানিয়ে লিখেছি, নাম্বার তো পেয়েছি, নাম্বার পেয়েছি এবং পাশ করেছি, ভালো পাশ করেছি। এবার হচ্ছে 10ম শ্রেণী, 10ম শ্রেণীতেও আমি তো বানিয়েই লিখবো,
কিন্তু বানিয়ে যে লিখবো শুধুমাত্র আমাকে এইটুক শর্ত পালন করতে হবে যে বিষয়টি যেন একটু প্রাসঙ্গিক হয় এবং প্যারাগুলো যেন দৃশ্যমান হয় এই চিহ্নগুলো দিয়ে যেন প্যারাগুলো দৃশ্যমান হয়। আর প্রশ্ন দিয়ে আমরা শুরু করব, প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। আর কলেবরটা কি হবে? কলেবরটা হবে মানে আকারটা হবে কি, ক হবে হলো এক লাইন বা এক শব্দ, খ হবে, ক আর খ মিলা হবে এক পৃষ্ঠা, অর্থাৎ খতে হবে 12 থেকে 13 লাইন, আর গতে হবে 1.5 পৃষ্ঠা, আর ঘতে হবে 2 পৃষ্ঠা। মোটামুটি 4.5 পৃষ্ঠা পর্যন্ত আমাদের লিখতে হবে, 4 থেকে 4.5 পৃষ্ঠা পর্যন্ত আমাদের লিখতে হবে। যদি এই নিয়মে তোমরা করতে পারো তাহলে আমি নিশ্চিত যে তোমরা ভালো করবে এবং তোমাদের নম্বর অবশ্যই উঠবে এবং 10-এর মধ্যে 8 তোমাকে টিচার অবশ্যই দেবে, কারণ টিচার নিজেও জানেন যে সবগুলোই তুমি বানিয়ে লিখেছো। একজনও কেউ মুখস্থ লিখতে পারো না, কারণ প্রশ্নটি তার মুখস্থের না। আর সৃজনশীল মানেই হচ্ছে সৃজন করা, সৃজনশীল মানেই হচ্ছে সৃষ্টি করা, সৃজনশীল মানেই হচ্ছে বানিয়ে লেখা। সুতরাং এটা অনিয়মের মধ্যে পড়ে না, নিয়মের মধ্যেই পড়ে। শুধুমাত্র এই নিয়মটি পালন করে তুমি যদি লিখতে পারো তাহলে তুমি 10-এর মধ্যে 8 পাবে, অন্ততপক্ষে আমরা তো দেব। তো ভালো থাকো নিশ্চিত। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো। আশা করি বিষয়গুলো তোমরা অনুধাবন করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো ফল তোমরা অবশ্যই পাবে। ধন্যবাদ, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদ থাকো।